তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। ডাব্লিউডাব্লিউ গান্থারের জন্য একটা কাস্টম ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট বের করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক কিছুদিন আগে যখন সামার স্ল্যামেতে রোমানের রিটার্ন হয়, তারপর ডাব্লিউডাব্লিউ রোমানের জন্য এরকম একটা কাস্টম বেল্ট বার করেছিল। আর এটা গান্থারকে একটা বড় সম্মান দেওয়ার জন্য, কারণ গান্থারই হচ্ছে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের সবথেকে লংগেস্ট রেনিং ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চ্যাম্পিয়নশিপটা দেখতে কি সুন্দর হয়েছে। পেছনে গান্থারের ফটোও এখানে দেওয়া আছে, আর সাইডে রিং জেনারেলও লেখা আছে। আর এখন একটা কথা মানতে হবে যে রেসলিংয়ের এখন খুবই ভালো সময় চলছে, বা বলতে পারো যে ভালো সময় শুরু হয়েছে। কারণ এখন আমরা দেখলাম যে AEW কীরকম সাকসেস পেলো অল ইনেতে, আর এখন তারপরে দেখতে পাচ্ছি যে এখন টিএনের যে কটা শো হচ্ছে সে কটা শোই কিন্তু সোল্ড আউট হচ্ছে। মানে টিএনের প্রতিও ফ্যান্সদের আকর্ষণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সব এরিনা পুরো সোল্ড আউট। এরিনাতে বেশি লোক তো ধরে না, কিন্তু ছোটোখাটোর মধ্যে যা হয় সেটুকু পুরোপুরি সোল্ড আউট হয়ে যায়, এটাই খুব ভালো কথা। তো যদি ডাব্লিউডাব্লিউর পাশাপাশি AEW যেরকম ইমপ্রুভ করছে, AEW একটা বড় কোম্পানি হয়ে দাঁড়াচ্ছে রেসলিং জগতে, সবাই AEWর প্রতিও ইন্টারেস্ট দেখাচ্ছে। আর যদি টিএনও এই দলের নাম লেখা যায় একটা, আর ভবিষ্যতে কিছু বছর পর গিয়ে যদি টিএনও একটা ছোটোখাটো মানে ছোটোখাটো বলতে গেলে মাঝারি ধরনের কোম্পানি হয়ে ওঠে রেসলিং জগতে, তাহলে রেসলিং ফ্যান্সদের এন্টারটেনের জন্য কোনো অভাব থাকবে না। টিএনএ রইলো, AEW রইলো, আর ডাব্লিউডাব্লিউ তো রয়েছেই। আর এই সপ্তাহে রয়ের এপিসোডে আমরা দেখলাম যে এখানে কিরকম ব্রন ব্রেকার কীভাবে জেউসকে হুমকি দিল, আর এটা বলেও দিল যে তোদের ফ্যামিলির কেউ আমাকে হারাতে পারবে না, তাদের ক্ষমতাও নেই ব্লাড লাইনের কম্বনায় ব্রন ব্রেকারকে হারানো। তো এইটার ব্যাপারে কী হয় যে ব্লাড লাইনের যে সমস্ত মেম্বার আছে তাদের তো গায়ে লাগেনি, কিন্তু ব্লাড লাইনের বাইরে যে রয়েছে মানে জিলা ফাটু, এও তো ব্লাড লাইনেরই মেম্বার, কিন্তু তার এটা গায়ে লেগে গেছে। তো জিলা ফাটু এখানে ব্রন ব্রেকারের এই যে জিনিসটা, এটা স্পোর্টস ক্রীড়া রেসলিং টুইট করে জানিয়েছিল। তো সেইটাকেই এবারে রিটুইট করেছে জিলা ফাটু, আর লিখেছে বি কেয়ারফুল হোয়াট ইউ উইসপার। মানে মেন কথায় বলতে চাইছে যে মুখ সামলে কথা বলো, কী বলছো ভেবেচিন্তে বলো। তো এটা হচ্ছে যে জিলা ফাটু ব্রন ব্রেকারকে ওয়ার্নিং দিয়েছে যে আমার ফ্যামিলির ব্যাপারে এইসব বলা চলবে না। তো জিলা ফাটু যদি চলেও আসে ডাব্লিউডাব্লিউতে, আমার মনে হয় না যে জিলা ফাটুকে দিয়ে ব্রন ব্রেকারের কিছু হবে, কারণ ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ পুরো গোল্ডবার্গের মতো ইউজ করে। আর জিলা ফাটু মনে তো হয় না তার বদলা সে নিতে পারবে। এমনকি ব্লাড লাইনের যে কজন মেম্বার আছে, এমনকি রোমান রেন্সও, সেও হয়তো ব্রন ব্রেকারের সামনে কমজোর পড়তে পারে। কারণ হচ্ছে যে ট্রিপল এইচ কীভাবে কাজ করে সেটা তো তোমরা জানোই, আর ব্রন ব্রেকার হচ্ছে ডাব্লিউডাব্লিউর ফিউচার। তো আমার মনে হয় না ব্রন ব্রেকারকে সহজে কেউ ছুতে পারবে। আর এখন যেমন ডাব্লিউডাব্লিউ ইউরোপের ট্যুর চলছে, ইউরোপের বিভিন্ন দেশে, বার্লিন, তারপরে নেদারল্যান্ড, বেলজিয়াম, এইসব জায়গায় শো করাচ্ছে। তো সেখান থেকে ব্লাড লাইনের কয়েকটা ফটো এসছে, দেখতে পাচ্ছি এখানে আমাদের লর্ড টাঙ্গালোয়া শেষমেশ কীভাবে চ্যাম্পিয়নশিপ বেল্ট ধরতে হয় সেটা শিখে গেছে। আর জেকব ফাটুর পায়ে যে বুট পরানো ছিল, মানে ইনজুরি সেল করার জন্য একটা মোটা বুট পরানো হয়েছিল, সেই বুটটা খুলে দিয়েছে। তো তার মানে এখন পুরোপুরি ক্লিয়ার যে এখন অনস্ক্রিনে তো যে আমাদের জেকব ফাটু পুরোপুরি ঠিক আছে, তার কোনো সমস্যা নেই। আর আমরা কি আবার কোনোদিন বাটিস্টাকে ডাব্লিউডাব্লিউ রিংয়ে লড়তে দেখতে পাবো? তো এই বিষয়ে বাটিস্টা অনেক বছর পর বলতে হবে একটা কথা বললো। বাটিস্টা বলে যে আমি আজও আমার সেই পুরোনো দিনের কথা মনে করি, যখন আমার থিম সং বাজতো আর আমি এরিনার মধ্যে এন্ট্রি দিতাম, ক্রাউড এনার্জেটিক হয়ে যেত, তারা আমার জন্য চিয়ার করতো, আমি রিংয়ের মধ্যে যেতাম, পারফর্ম করতাম, ক্রাউড আমাদের পছন্দ করতো, আর আমি সেই লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করেছি। আজও আমি ভাবি যে যদি সেই জীবনে আবার ফেরত যাওয়া যেত তো কত ভালো হতো। এটা একটা পুরো স্টোরি বুকের মতো এন্ডিং হতো, প্রায় রূপকথার গল্পের মতো বলা যায়। কিন্তু বাটিস্টার এত ইচ্ছা থাকা সত্ত্বেও বাটিস্টা বলে যে সেটা সম্ভব নয়, সে এইসব থেকে অনেক দূরে চলে এসছে, কিন্তু এটা তার একটা স্বপ্ন বলতে পারো। তো বাটিস্টা এখনও ডাব্লিউডাব্লিউ রিংয়ে ফিরে আসার ইচ্ছা তো প্রকাশ করে, কিন্তু তোমরা বুঝতেই পারছো বাটিস্টার হালচাল তো দেখতেই পাচ্ছ, বাটিস্টা এখন সেই সব থেকে অনেক দূরে চলে গেছে, আর মনে তো হয় না আর কোনোদিন এটা সম্ভব হবে। তো বাটিস্টার স্বপ্নই থেকে গেল। আর এটা শুধু বাটিস্টার নয়, আমাদেরও একটা ইচ্ছা ছিল যে বাটিস্টা একটা ফাইনাল রান দিক, কিন্তু বাটিস্টা এটা ভেবে নেয় যে ডাব্লিউডাব্লিউতে লোকের হাতে মার খাওয়ার থেকে হলিউডে গিয়ে থাইনসের কাছে মার খাওয়া বেশি ভালো হবে। আর আজকের AEW ডায়নামাইট শোতে ড্যানিয়েল ব্রায়ানের একটা প্রোমো সেগমেন্ট ছিল, সেখানে ড্যানিয়েল ব্রায়ান এটা বলে যে যতদিন সে AEW চ্যাম্পিয়ন রয়েছে ততদিন তো সে রিটায়ার হবে না, কিন্তু যেদিন সে এই AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে তখনই তার ক্যারিয়ার শেষ, আর তারপর সে রিটায়ার হয়ে যাবে। তো তার মানে এই টাইটেল রানটা তার জীবনের শেষ টাইটেল রান। এখানেও তার যে ম্যাচটা হবে প্রত্যেকটা ম্যাচই হবে টাইটেল ভার্সেস ক্যারিয়ার, সে যদি টাইটেল হেরে যায় তো সেখানেই সে ক্যারিয়ার শেষ করে দেবে।
তো এটা একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট বলতে পারো, রিটায়ারমেন্ট অ্যানাউন্সই করে দিয়েছে ড্যানিয়েল ব্রায়ান এখানে। এরপর থেকে ড্যানিয়েল ব্রায়ানের যে কটা চ্যাম্পিয়নশিপ ডিফেন্স আমরা দেখতে পাবো প্রত্যেকটা হবে টাইটেল ভার্সেস ক্যারিয়ার ম্যাচ। ড্যানিয়েল ব্রায়ান টাইটেল হারবে, তার মানে সে ক্যারিয়ারও হেরে যাবে। আর তার এই অ্যানাউন্সমেন্টের পর জ্যাক পেরি, যে এখন AEW TNT চ্যাম্পিয়ন, সে এসে ড্যানিয়েল ব্রায়ানের উপর অ্যাটাক করে দেয় আর এটা কনফার্ম করে দেয় যে AEW অল আউটে ড্যানিয়েল ব্রায়ানের চ্যালেঞ্জার হতে চলেছে জ্যাক পেরি। এই জ্যাক পেরি সেই যার সাথে CM পাঙ্কের ব্যাকস্টেজে মারামারি হয় আর তারপরে CM পাঙ্ক AEW ছেড়ে WWE চলে আসে। তো এবার AEW অল আউটেই দেখা যাক যে জ্যাক পেরি আমাদের ড্যানিয়েল ব্রায়ানের ক্যারিয়ার শেষ করে ড্যানিয়েল ব্রায়ানকে রিটায়ার করতে পারে কিনা। আর আমাদের মার্সিডিজ মনে, বা যাকে আমরা সারসা ব্যাঙ্কস নামে চিনি, সে AEW অল ইনেতে একটা খুব সুন্দর ড্রেস পরে এন্ট্রি করে, সেটা তোমরা দেখতেই পেয়েছিলে যারা যারা শো দেখেছিলে। তো সেই ড্রেসটা সারসা ব্যাঙ্কস বলে যে সেই ড্রেসটার দাম হচ্ছে $10,000 আর এইটা তার ক্যারিয়ারের সব থেকে দামি ইন রিং গিয়ার। তো এটা হচ্ছে যে বলতে পারো যে এখন সে তার একদম ড্রিম লাইফ কাটাচ্ছে। আর $10,000 আমাদের ভারতীয় টাকায় তো 8.5 লাখ টাকার মতো হয়, আর যেটা বাংলাদেশি টাকায় হয়তো 9 লাখেরও ওপরে হবে। তো বুঝতেই পারছো এখন সারসা ব্যাঙ্কসের স্টক কত হাই যাচ্ছে AEW-তে। সে এত দামি দামি পোশাক পরে এখন এন্ট্রি নিচ্ছে, আর মানতে হবে যে এখন সে রেসলিং ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেড ওমেন্স রেসলারও বটে। এছাড়া আজকে ডাইনামাইটের সাথে একটা অনেক বড় জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের জন মক্সলি বা ডিন অ্যামব্রোজের রিটার্ন হয়। আর আমরা এখানে ডিন অ্যামব্রোজের একটা প্রোমো সেগমেন্ট বা ইন্টারভিউ বলতে পারো, তো এটা তো নর্মালি ছিল, কিন্তু এই ঠিক প্রোমোর লাস্টেতে ডিন অ্যামব্রোজ একটা এমন কথা বলে যেটা একটু ভাবাতে বাধ্য করছে। সেটা হচ্ছে যে ডিন অ্যামব্রোজ বলে, দিস ইজ নট ইয়োর কোম্পানি এনিমোর, মানে এটা আর তোমার কোম্পানি নয়। তো এখানে ডিন অ্যামব্রোজ কী বলতে চাইছে, এটা তোমার কোম্পানি নয় মানে কি টনি খান কোম্পানি বিক্রি করে দিচ্ছে, টনি খানের হাত থেকে কোম্পানি চলে যাচ্ছে? এটা তো অবশ্যই হবে না। এটা একটা জিনিসই হতে পারে যে টনি খান তো এতদিন জেনারেল ম্যানেজার হিসাবেই কাজ করছে, কারণ অথরিটিতে যে সমস্ত কাজ থাকে, যেরকম অ্যানাউন্সমেন্ট করাতে হয়, ম্যাচ বুক করতে হয়, সেগুলো টনি খানই করতো। কিন্তু এখন হয়তো অথরিটিতে এমন একজন আসছে যে টনি খানের এই কাজটা নিয়ে নেবে, আর আমাদের দেখে মনে হবে যে সেই মালিক। তো ডিন অ্যামব্রোজ যে কথাটা বলছে, হয়তো ডিন অ্যামব্রোজ কোনো নতুন ব্যক্তিকে AEW-তে নিয়ে আসবে। আর আমার এখন একটাই নাম মাথায় আসছে, সেটা হচ্ছে শেন ম্যাকম্যান। শেন ম্যাকম্যানকে হয়তো ডিন অ্যামব্রোজ AEW-তে ইন্ট্রোডিউস করবে, আর শেন ম্যাকম্যান হয়ে যাবে AEW জেনারেল ম্যানেজার। মানে টনি খান এতদিন AEW টিভিতে, AEW স্ক্রিনেতে যে অথরিটি ফিগারের যে কাজটা করতো সেটা করবে শেন ম্যাকম্যান, কিন্তু পেছনে মালিক তো অফকোর্স সেখানে টনি খানই থাকবে। আর কিছুদিন আগে টনি খানের সাথে শেন ম্যাকম্যানের একটা প্রাইভেট মিটিং হয়, সেখানে টনি খানকে শেন ম্যাকম্যান সাহায্য করবে সেটাও আশ্বাস দেয়। আর তার মানে তো এটাই হচ্ছে যে ডিন অ্যামব্রোজের মাধ্যমে এখানে আমরা শেন ম্যাকম্যানের AEW-তে ডেবিউ দেখতে পেতে পারি, কারণ সব রকম হিন্ট তো এইদিকেই যাচ্ছে। আর তাছাড়া AEW তো শেন ম্যাকম্যানকে অনেক বেশি পরিমাণ টাকা দেবে। তো আমার মনে হচ্ছে শেন ম্যাকম্যান ফাইনালি AEW-তে আসতে চলেছে। আর WWE অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে সেপ্টেম্বর মাস থেকে র আর স্ম্যাকডাউনের কমেন্ট্রি টিম ভাগ হয়ে যাচ্ছে। রতে কমেন্ট্রি করবে ওয়েড ব্যারেট আর জো, আর স্ম্যাকডাউনে কমেন্ট্রি করবে কোরি গ্রেভস আর মাইকেল কোল। তো এটা সেপ্টেম্বর মাস থেকে চালু হয়ে যাবে। আর আমাদের WWE জনি সিন্স মানে ডমডম ভাই এটা বলে যে লিভ মর্গানের সাথে তার সম্পর্কের আর রিয়া রিপ্লির সাথে তার সম্পর্কের পার্থক্যটা কোথায়। তো ডমিনিক বলেছে যে লিভ মর্গানের সাথে তো সম্পর্কটা হচ্ছে একদম সমান সমান, লিভ মর্গানের যতটা অধিকার ডমিনিকেরও ততটাই অধিকার, দুজনেরই ইচ্ছার সমান দাম আছে। কিন্তু মামি রিয়া রিপ্লির সাথে এটা ছিল না। মামি রিয়া রিপ্লি সবসময় ডমিনিককে ডমিনেট করতো। মামি রিয়া রিপ্লি যা বলতো তাই হবে, আর ডমিনিকের ইচ্ছার কোনো দাম নেই, সেই জন্য তার দম বন্ধ হয়ে আসছিলো। শেষমেশ সে এখানে লিভ মর্গানকে বেছে নেয়। আর এখন পুরো নারী পুরুষ সমান অধিকার, দুজনে দুজনকে সাহায্য করছে, দুজনের কথারই দাম আছে, আর ভালোবাসা অনেক বেশি রয়েছে। তো এই হচ্ছে আমাদের জনি সিন্সের বক্তব্য। আর এরপরে একটা অনেক বড় নিউজ আছে, সেটা হচ্ছে যে আমাদের সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির যে চেয়ারম্যান রয়েছে সে এটা কনফার্ম করেছে যে নভেম্বর মাসে WWE যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে ক্রাউন জুল, সেটা হবে 2রা নভেম্বর। আর সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হওয়ার পরে রিয়াদ সৌদি আরবিয়াতে WWE একটা রয়্যাল এপিসোডও শ্যুট করা হবে। মানে প্রথমে ক্রাউন জুল হবে, আর ঠিক তার দুদিন পর মানে ওই 4 তারিখে মানডে নাইট র কিন্তু সৌদি আরব থেকেই লাইভ হবে। তো এইটা একটা অনেক বড় পদক্ষেপ। এখন তো আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখছিলাম, এখন আমরা ইন্টারন্যাশনাল র আর স্ম্যাকডাউনও দেখতে পাবো। আর এবার তোমাদের এমন একটা প্রশ্নের উত্তর দেবো যেটা তোমাদের মাথায় সবসময় ঘুরছে, বিশেষ করে এই রিসেন্ট টাইমে, আর সেটা হচ্ছে যে WWE তাদের প্রিমিয়াম লাইভ ইভেন্টে এত কম ম্যাচেস কেন বুক করছে, আর কোয়ালিটি কেন এত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। তো তার অ্যান্সার পাওয়া গেছে
তার অ্যান্সার হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ নিজেই অ্যান্সার দিয়েছে যে তারা প্রিমিয়াম লাইভ ইভেন্টে এত কম ম্যাচ বুক করেছে, তার কারণটা হচ্ছে যে আমরা বেশ কিছু সময় আগে দেখতে পেতাম, মানে 2023 সালের আগেই দেখতে পেতাম যে ডাব্লিউডাব্লিউ র আর স্ম্যাকডাউনে সাধারণত রাইভালরি বিল্ড করতো, আর সব মেন যে ম্যাচগুলো হতো সেগুলো প্রিমিয়াম লাইভ ইভেন্টেই হতো, যার ফলে আমাদের মানে ক্রাউডের পুরো অ্যাটেনশানটাই হয়ে যেত যে আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখবো, আর র স্ম্যাকডাউন অতটা গুরুত্ব দেবো না, যেহেতু মেন ম্যাচগুলো সেই প্রিমিয়াম লাইভ ইভেন্টে বুক হয়েছে। এর ফলে কী হতো যে প্রিমিয়াম লাইভ ইভেন্টে ম্যাচের সংখ্যাও বেশি হতো, আর সেখানে বেশ গরম পরিবেশও থাকতো, কিন্তু র আর স্ম্যাকডাউনের ওপর মানুষের বেশি ফোকাস যেত না, কারণ সেখানে তো শুধুমাত্র আমরা বিল্ড আপই দেখতে পেতাম। তো এবারে র আর স্ম্যাকডাউনের ওপরে ফোকাস বাড়ানোর জন্য যে ম্যাচগুলো প্রিমিয়াম লাইভ ইভেন্টে বুক করা যেত সেগুলো ডাব্লিউডাব্লিউ র আর স্ম্যাকডাউনে শিফট করে দিয়েছে, যেমনটা দেখলাম যে আঙ্কেল হাউডির ডেবিউ ম্যাচটা রতে শিফট করে দিয়েছে, ব্রনসন রিড ভার্সেস ব্রন স্ট্রোম্যানের এরকম একটা ভয়ঙ্কর ম্যাচ সেটাও রতে শিফট করে দিয়েছে। তাছাড়া এলএ নাইটের ওপেন চ্যালেঞ্জ নায়া জ্যাক্সের টাইটেল ডিফেন্স সেটাও স্ম্যাকডাউনে শিফট করে দিয়েছে। তো এর ফলে ডাব্লিউডাব্লিউর মতে আমাদের ফোকাস ব্যাশ ইন বার্লিনেতে তো থাকবেই, আর তাছাড়া র আর স্ম্যাকডাউনেও থাকবে, যার ফলে আমরা র আর স্ম্যাকডাউন দেখবো। তো এইটা যে সমস্ত ম্যাচ আমরা প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখার জন্য ওয়েট করে থাকি, সেই সমস্ত ম্যাচ আমাদের র আর স্ম্যাকডাউনেতেই দেখিয়ে দেওয়া হবে, যার ফলে আমাদের ইন্টারেস্ট র আর স্ম্যাকডাউনের প্রতিও বাড়বে। তো জানি না এটা কতটা কার্যকর হবে, আর ডাব্লিউডাব্লিউ এটা বলে দিয়েছে যে তারা এই পদ্ধতিতে খুবই খুশি, আর এরপরে আমরা এরকমই প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো, ওই 4-5টা বড় জোর 6টা ম্যাচ তো হবে না, বড় জোর ওই 4টা যা দেখলাম 5খানা ম্যাচই বুক করবে যা হোক তা হোক করে। তো এইরকমই এখন চলতে থাকবে। তো এটা করে কি হচ্ছে কি জানি, আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার তো আগে র আর স্ম্যাকডাউন দেখতে ভালো লাগতো না, এখন প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতেও ভালো লাগছে না। তো এইটাতে কার কী লাভ হচ্ছে তো বুঝতে পারছি না, ডাব্লিউডাব্লিউ তো বলছে লাভ হচ্ছে, হয়তো যে সমস্ত বাকি ফ্যান্স রয়েছে তাদের র আর স্ম্যাকডাউনের প্রতি ইন্টারেস্ট বাড়ছে, কিন্তু আমার তো কিছু খুব একটা দেখতে পাচ্ছি না। তো এইটা হচ্ছে মেন কারণ যেটা ব্যাখ্যা দিয়েছে ডাব্লিউডাব্লিউ। তো তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্স তো খোলাই আছে, সেখানে এসে তোমরা তোমাদের ওপিনিয়ন দিতে পারো। আর গাইজ এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর নিউজ ভিডিওতে।